খুবই সাধারণ একজন ব্যাংক কর্মচারী যার বেতন ৬,০০০ টাকা। এই ৬,০০০ টাকায় তার সংসারে নুন আনতে পান্তা ফুরোয়। ধারের দেনায় ডুবে তাকে লজ্জায় মুখ লুকিয়ে রাখতে হয়, সমাজের সবার কাছে ছোট হতে হয়। শ্বশুর বাড়িতে সে সবচেয়ে অবহেলিত জামাই, এমনকি তার ছেলেকে সামান্য একটা কেকও কিনে দিতে পারে না। এই ৬,০০০ টাকা বেতনের সাধারণ একজন ব্যাংক কর্মচারী কিভাবে শত কোটি টাকার মালিক হলো, সেই গল্প নিয়েই আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি লাকি ভাস্কর। ১৯ মার্চ ১৯৯২, বোম্বে শহর। সকাল হতেই ভাস্করের ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্ম বন্ধ করে সে মর্নিং ওয়ার্কের জন্য বেরিয়ে পড়ে। মর্নিং ওয়ার্ক শেষে টুকিটাকি জিনিস কিনে বাসায় ফিরতেই সিবিআই অফিসার লক্ষণ রাও এসে তাকে ধরে মাগাদা ব্যাংকে নিয়ে যায়। মাগাদা ব্যাংকেই ভাস্কর আগে কাজ করত। কয়েকদিন আগেই সে ব্যাংক থেকে রিজাইন দিয়েছে। অনেক বেশি সকাল হওয়ার জন্য ব্যাংকের কার্যক্রম এখনো শুরু হয়নি। ভাস্কর জানতে চায় সে কি করেছে। তখন লক্ষণ বলে, তোমার বিরুদ্ধে অনেকগুলো কমপ্লেন আছে। এই যেমন ধরো ব্যাংকের ফান্ডের অপব্যবহার করা, ব্যাংকের রিসিট ফ্লট করা, এই সমস্ত আর কি। ঠিক তখনই ভাস্করের কাছে তার স্ত্রীর ফোন আসে। তার স্ত্রী বলে সিবিআই অফিসাররা বাসায় এসে সার্চ করছে। তখন ভাস্কর তার স্ত্রীকে কোঅপারেট করতে বলে। ভাস্কর কি এমন করেছে যার জন্য সিবিআই অফিসাররা ইনভেস্টিগেশন করছে, সেটা জানতে আমাদেরকে আরো ৩ বছর পিছনে নিয়ে যাওয়া হয়। তখন সালটা ছিল ১৯৮৯। ভাস্কর এই মাগাদা ব্যাংকেরই একজন সাধারণ কর্মচারী ছিল, যার বেতন ছিল মাত্র ৬,০০০ টাকা এবং ব্যাংক লোন ছিল মাত্র ৩৬,০০০ টাকা। তার সাথে টুকটাক ধার বাকি তো ছিলই। ভাস্কর নিজের কর্মজীবনে খুবই সৎ এবং নিষ্ঠাবান ছিল। পরপর ৩ বছর ধরে সে বেস্ট এমপ্লয় হওয়ার অ্যাওয়ার্ডও পেয়েছে। আপাতত তার টার্গেট এমআরএম বা অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার পদের উপরে, কারণ বর্তমান এমআরএম ১ মাস পরেই রিটায়ার্ড করবে। ভাস্করের ধারণা এই পদটি সেই পাবে। ভাস্কর আরও একটি জিনিসের উপর বেশ ইন্টারেস্টেড ছিল, সেটা হচ্ছে মারুতি ৮০০ মডেলের গাড়ি। কেউ একজন গাড়িটি কিনেছিল অথচ লোন শোধ করতে পারেনি, তাই ব্যাংক গাড়িটিকে সিল করে এখানেই ফেলে রেখেছে। ভাস্কর রোজ সেই গাড়িটি দেখে আর ভাবে, যদি সে গাড়িটি কিনতে পারত। কিন্তু গাড়ি কিনবে কিভাবে? সে যে মাত্র ৬,০০০ টাকা বেতন পায়, সেই বেতন দিয়ে তার সংসারই ঠিকমতো চলে না। তাই সে সাইড ইনকামের জন্য একটা পথ বের করে। ব্যাংকে আসা কাস্টমারদের ফর্ম পূরণ করে দেয়। এতে করে তার এক্সট্রা কিছু টাকা ইনকাম হয়ে যায়। সারাদিন অফিসের কাজ শেষে সে যখন বাসায় ফিরে, তখন কলোনির সবাই তার দিকে বিরক্তি ভরা চোখে তাকায়, কারণ কেউ না কেউ ভাস্করের কাছ থেকে টাকা পাবে। ভাস্কর কোনো রকমে আজ দিব কাল দিব করে সবাইকে থামিয়ে রেখেছে। এতগুলো চোখকে ফাঁকি দিয়ে সে কোনো রকমে বাসায় ফিরে। ভাস্করের বাসায় আছে তার বাবা প্রহ্লাদ কুমার। সেও ব্যাংকেই কাজ করত। রিটায়ারমেন্টের পর তার বন্ধুর সাথে ব্যবসা শুরু করে, কিন্তু বন্ধু তার সব টাকা মেরে দিয়ে পালিয়ে যায়। এরপর থেকে সে মানুষের সঙ্গে খুব একটা বেশি মেলামেশা করত না। দিনের সবটুকু সময় সে বাসাতেই কাটাতো। এবং ভাস্করের মা ভাস্কর ছোট থাকতে মারা গেছে। এছাড়াও ভাস্করের একটা ভাই আছে যে ইঞ্জিনিয়ারিং পড়ে, ছোট একটা বোন আছে যে ডিগ্রি কলেজে পড়ে। তাছাড়াও ভাস্করের স্ত্রী সুমাতি আর তার ছোট্ট একটা ছেলে আছে। আর এদের সবাইকে নিয়ে দিনের পর দিন সে অনেক কষ্ট করে তার দিনগুলো পার করছিল। দেখতে দেখতে ভাস্করের শালার ছেলের জন্মদিন আসে, তাই তারা সেখানে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। সুমাতি তখন বলে, আমাদেরকে যাওয়ার সময় কিছু একটা নিয়ে যাওয়া উচিত। কিন্তু ভাস্করের কাছে কোনো টাকা ছিল না, আবার আত্মীয়র বাসা বলে কথা, খালি হাতে তো আর যাওয়া যায় না। তাই তারা যাবার সময় ছেলে কার্তিকের খেলনা নিয়ে যায়। ভাস্কর গরিব হওয়ার জন্য শ্বশুরবাড়ি কেউ তাকে সম্মান করতো না। কেউ ভালো করে ভাস্করের সাথে কথাও পর্যন্ত বলতো না, কেমন জানি এড়িয়ে চলতো। আর ভাস্কর গরিব হওয়ার জন্য সুমাতিকেও কেউ গুরুত্ব দিত না। সুমাতির মা চাইতো সুমাতি যেন ভাস্করকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করে নেয়। সুমাতি তার মায়ের এসব কথাবার্তাতে খুবই বিরক্ত হয়ে সেখান থেকে চলে যেতেই দেখে তার ভাবি বাচ্চাদেরকে কেক খেতে দিচ্ছে। সেখানে কার্তিকও ছিল। কার্তিকের কেকের পিসটা একটু ছোট ছিল, তাই কার্তিক বড় একটা কেকের পিস চাই। তখন তার মামি বলে, কেক তো কোনোদিন খেতেই পারিস না, এখন আবার তোর বড় কেকের পিস লাগবে? আর এই কথাটা দরজার ওই পাশ থেকে সুমাতি শুনে ফেলে। সুমাতি ভীষণ রেগে কার্তিককে প্লেটটি রেখে দিতে বলে। বেচারা কার্তিক, মুখের সামনে কেকটি আছে অথচ খেতে পারল না।
মায়ের কথা শুনে সে প্লেটটি রেখে দেয়। এরপর সুমতি আর এক মুহূর্ত দেরি না করে কার্তিক আর ভাস্করকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। যেহেতু কার্তিক ক্ষুধার্ত ছিল তাই তারা রাস্তার পাশে একটা বার্গারের দোকানে বসে। ভাস্কর দোকানদারকে 3টা বার্গার দিতে বলে, কিন্তু টাকা দেওয়ার সময় সে দেখে তার কাছে 3টা বার্গার কেনার মতো টাকা নেই, তাই দোকানদারকে 2টা বার্গার দিতে বলে। দোকানদার বিষয়টা বুঝতে পেরে 2টা বার্গারের টাকা নিয়ে তাকে 3টা বার্গারই দেয়। এটা দেখে ভাস্কর অনেক খুশি হয়ে যায়। সুমতি মন খারাপ করে বসেছিল, কারণ তার মায়ের বাড়ির লোকেদের কাছ থেকে তার সন্তান এবং স্বামী কখনোই ভালোবাসা পায়নি, সবসময় অবহেলা আর অপমানই পেয়েছে। কিন্তু ভাস্কর সুমতিকে কোনো রকমে মানিয়ে নেয়। পরের দিন অফিসে যেতেই ভাস্করের সাথে অ্যান্টনি নামে একটি লোক দেখা করতে আসে। এই লোকটি গতকালও এসেছিল। আসলে তার লোন দরকার, কিন্তু বন্ধক রাখার জন্য তার কাছে তেমন কিছুই ছিল না, সেজন্য ভাস্কর তাকে ফিরিয়ে দিয়েছিল। কিন্তু লোকটি কিছুতেই ভাস্করের পিছু ছাড়ছে না। আর ঠিক তখনই সেখানে সাম্বা আসে। ভাস্কর সাম্বা আর অফিসের পিয়নকে বলে লোকটিকে ম্যানেজ করতে, কিন্তু উল্টা সাম্বাই বলে ভাস্কর যেন তাকে সাহায্য করে, কারণ অ্যান্টনি যে বিজনেস করে সেই বিজনেসে রাতারাতি অনেক টাকা লাভ করা যায়। অ্যান্টনি ইলেকট্রনিক পার্টসের বিজনেস করে। সে জাহাজে করে মালয়েশিয়া থেকে 30টি টিভি আনিয়েছে। আর যে জাহাজে করে টিভি আনিয়েছে সেই জাহাজের ক্যাপ্টেন তার বন্ধু। ডিল ছিল প্রথমে 50,000 টাকা দিবে, তারপর সব টিভি ডেলিভারি নেওয়ার পর বাকি টাকাটা শোধ করবে। কিন্তু এখন তার বন্ধু বলছে সব টাকা শোধ না করলে সে টিভি দিবে না, আর যদি টাকা শোধ করতে না পারে তাহলে সব টিভিগুলো নিলামে বিক্রি করে দিবে। মূলত এই জন্যই অ্যান্টনির 2 লাখ টাকা লোনের দরকার। সাম্বা তখন ভাস্করকে বলে, তুই যদি কোনো রকমে 2 লাখ টাকা ম্যানেজ করে দিতে পারিস তাহলে লাভের যে অংশটা আসবে সেখান থেকে আমি আর তুই কিছুটা ভাগও পাবো। ভাস্কর তখন বলে, ঠিক আছে, ভেবে দেখবো। এটা বলে সে কোনো রকমে অ্যান্টনিকে বিদায় করে। পরের দিন সকালে সে অফিসে যাবার জন্য বেরোয়। তখনই তার একটা পাওনাদারের সাথে দেখা হয়। সে ভাস্করের কাছ থেকে 10,000 টাকা পাবে। ভাস্কর তাকে বলে, আমার কাছে টাকা নেই, আমি আপনাকে কয়দিন পরে দিয়ে দিব। কিন্তু লোকটি কিছুতেই তার কথা শুনে না। বাজার ভর্তি মানুষের সামনে ভাস্করকে অপমান করতে থাকে। ভাস্করের মানি ব্যাগটা নিয়ে দেখে সেখানেও কোনো টাকা নেই, তাই সে ভাস্করকে বলে তার স্কুটির চাবিটা দিতে। কিন্তু ভাস্কর স্কুটির চাবিটা দিতে রাজি হয় না, কারণ তাকে এই স্কুটিটা নিয়ে প্রতিদিন অফিসে যাতায়াত করতে হয়। কিন্তু লোকটি কিছুতেই তার কথা শুনে না। সে জোরপূর্বক পকেটের মধ্যে হাত ঢুকিয়ে স্কুটির চাবি বের করতে চায়, কিন্তু টানা হেঁচড়ার এক পর্যায়ে পকেটটি ছিঁড়ে যায় আর স্কুটির চাবি নিচে পড়ে যায়। তখন লোকটি চাবি নিয়ে স্কুটি স্টার্ট করে সেখান থেকে চলে যায়। স্কুটি নিয়ে চলে যাওয়ায় ভাস্কর ট্যাক্সি নিতে যায়, কিন্তু ট্যাক্সির ভাড়াটা দেওয়ার মতো টাকা তার কাছে ছিল না। তাই সে দৌড়াতে দৌড়াতে অফিসে যায়। অফিসে যেয়ে সে আরো একটা ধাক্কা খায়। 3টা বছর ধরে ভাস্কর যে পদের জন্য আশায় বুক বেঁধে রেখেছিল সেই পদে অন্য কেউ এসে জয়েন করেছে। এতে ভাস্কর অনেক কষ্ট পায়, তাই সে মন খারাপ করে বসেছিল। ঠিক তখনই তার বন্ধু সাম্বা এসে তাকে একটা রেফারেন্স লেটার দেখায়। সে বলে এজিএম স্যার সুধীরের কাছ থেকে টাকা খেয়ে জিএম এর কাছে তার নামটি রেফারেন্স করেছে। এই রেফারেন্স লেটারে তার নাম ছাড়া আর কোনো নামই নেই। সে এজিএম স্যারকে সেই রেফারেন্স লেটারটি দেখিয়ে অনেক কিছু বলতে থাকে, আর এজিএম স্যারও অনেক রেগে যায়। সে বলে, তুমি চাকরির পাশাপাশি ক্লায়েন্টদের ফর্ম পূরণ করে টাকা নাও, সেটা আমি জিএম স্যারকে বলে দিই। এটা শুনে ভাস্কর ভীষণ ঘাবড়ে যায়, কারণ এই চাকরিটা চলে গেলে সে সংসার চালাবে কি করে, আর তার সাইড ইনকামটাও বন্ধ হয়ে যাবে। সে অসহায়ের মতো এজিএম স্যারের হাত পা ধরে কান্নাকাটি করতে থাকে। মানুষ কতটা অসহায় হলে এমনটি করতে পারে। এই ঘটনার জন্য চারিপাশে লোকজন জড়ো হয়ে গেছে। তারা সবাই ভাস্করের দিকেই তাকিয়েছিল। ভাস্কর লজ্জায় অপমানে মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। এরপরে সে অ্যান্টনির সাথে দেখা করে তাকে 2 লাখ টাকা দেয়। এতগুলো টাকা ভাস্করকে দিতে দেখে সাম্বা বলে সে এতগুলো টাকা কোথায় পেল। তখন ভাস্কর বলে সে ব্যাংকের ভল্ট থেকে নিয়েছে। এটা শুনে সাম্বা বলে, যদি কেউ জানতে পারে তাহলে চাকরি তো যাবেই, তার সাথে জেল জরিমানা তো আছেই। এটা শুনে ভাস্কর বলে, বাবাকে চেকআপের জন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। 1 সপ্তাহ পরে ছেলের স্কুলের বেতন দিতে হবে, তারপর ভাই বোনের স্কুলের ফি দিতে হবে। অথচ আমার কাছে বাড়ি ফেরার জন্য বাসের টিকিট কেনার মতো টাকা নেই। মূলত ব্যাংকের কাছ থেকে এরকম ফিডব্যাক পাবার পর এবং অভাবের জন্য ভাস্কর এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। ওই যে কথায় আছে না, অভাবের স্বভাব নষ্ট। অ্যান্টনিকে টাকা দিয়ে ভাস্কর বলে টিভি বিক্রি করে যে টাকা লাভ হবে লাভের 20% তাকে আর সাম্বাকে দিতে হবে। অ্যান্টনিও এতে রাজি হয়ে যায়।
এরপর ভাস্কর বাসায় ফিরে এসে অ্যান্টনির জন্য অপেক্ষা করতে থাকে, কারণ 2 ঘন্টা পরই অ্যান্টনির টাকা ফেরত দেওয়ার কথা ছিল। 2 ঘন্টা পার হয়ে ঘন্টার পর ঘন্টা কেটে যায়, কিন্তু অ্যান্টনি আসার কোনো নামগন্ধ নেই। তাই ভাস্কর অ্যান্টনিকে নিয়ে বিভিন্ন রকম আজে বাজে চিন্তা ভাবনা করতে থাকে। টেনশনে তার চোখ একটু লেগে আসতেই সুমাতি তাকে ডাক দেয় আর বলে সাম্বা এসেছে। বাইরে যেয়ে দেখে সাম্বা এসেছে, তার পাশেই হাসি মুখে অ্যান্টনি দাঁড়িয়ে আছে। অ্যান্টনিকে দেখে ভাস্করের দেহে যেন আবারও প্রাণ ফিরে এলো। অ্যান্টনি টিভিগুলো বিক্রি করে 2.5 লাখ টাকা লাভ করেছিল। সেখান থেকে লাভের 50,000 টাকা ভাস্করকে দেয় এবং সাম্বাকেও দেয়। তার সাথে সাথে যেই 2 লাখ টাকা ব্যাংক থেকে ভাস্কর নিয়েছিল সেটাও ফেরত দেয়। অ্যান্টনির এরকম সততা দেখে ভাস্কর খুশি হয়ে অ্যান্টনিকে জড়িয়ে ধরে। লাভের টাকা দিয়ে ভাস্কর প্রথমে তার স্কুটারটা ছাড়িয়ে নিয়ে আসে। এরপর থেকে ভাস্করকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সে প্রতিদিন ব্যাংকের ভোল্ট থেকে টাকা নেয় এবং অ্যান্টনিকে দেয়। অ্যান্টনি বলেছিল ইন্ডিয়াতে যে টিভির দাম 40,000 টাকা, সেই টিভির দাম মালয়েশিয়াতে মাত্র 12,000 টাকা। যদি অর্ডারটা বড় হয় তাহলে 8,000 টাকাতেও টিভি পাওয়া যাবে, কিন্তু ট্যাক্সের খরচ বেশি হওয়ার জন্য আমাদের লাভের পরিমাণটা কমে যায়। তাই পোর্ট অফিসারকে যদি টাকা দিয়ে পেয়ার পার্টস হিসাবে টিভিগুলো নিয়ে আসতে পারি তাহলে লাভের পরিমাণটা অনেক বেশি হবে। ভাস্কর ব্যাংকের ভোল্ট থেকে যে টাকা অ্যান্টনিকে দিত, পরের দিনই অ্যান্টনি সেই টাকা আবার ভাস্করকে দিয়ে দিত, আর ভাস্কর সেই টাকা আবার ব্যাংকে রেখে দিত, যার জন্য কেউ এটা কখনো বুঝতেও পারতো না। আর এইভাবে ভাস্কর দিনের পর দিন ব্যাংকের টাকাগুলো ব্যবহার করে সে বড় অঙ্কের টাকা লাভ করতে থাকে। আর লাভের টাকা দিয়ে প্রথমে সে তার দেনাগুলো শোধ করে। এরপর সে তার লাইফস্টাইলেও পরিবর্তন আনতে শুরু করে। এটা দেখে সুমাতির একটু সন্দেহ হয়, তাই সুমাতি ভাস্করকে বলে এত টাকা সে কোথায় থেকে পাচ্ছে। তখন ভাস্কর সুমাতিকে বলে ব্যাংক থেকে লোন নিয়ে সে সাম্বার সাথে ব্যবসা শুরু করেছে, আর সেই ব্যবসা থেকে সেই লাভের টাকাগুলো পেয়েছে। ভাস্কর সুমাতির হাতে কিছু টাকা দেয় আর তাকে একটা নেকলেস কিনতে বলে, কিন্তু সুমাতি এই টাকা দিয়ে তার ছেলের জন্মদিন পালন করতে চায়, কারণ আগে কখনোই অনুষ্ঠান করে তাদের ছেলের জন্মদিন পালন করা হয়নি। তাই জন্মদিন উপলক্ষে তারা অনেক বড় করে একটা অনুষ্ঠান রাখে এবং সেই অনুষ্ঠানে সব আত্মীয় স্বজনকে দাওয়াত করে। জন্মদিনের এই অনুষ্ঠান দেখে রীতিমতো সবাই তাক লেগে যায়। জন্মদিনের অনুষ্ঠানে অ্যান্টনিও এসেছিল। অ্যান্টনি, ভাস্কর আর সাম্বা একসাথে বসে ড্রিঙ্কস করছিল। তখন অ্যান্টনি বলে তার ছেলে আমেরিকাতে চাকরি পেয়েছে, তাই ছেলে চায় সে যেন আমেরিকাতে চলে যায়, কিন্তু সে তার ছেলের উপরে বোঝা হয়ে থাকতে চায় না। এখন তার কাছে কোনো পুঁজি নেই, আর যে টাকা সারা জীবনে সে ইনকাম করেছে সব টাকাই তার ছেলের পড়াশোনার পেছনে খরচ করেছে। তাই আমেরিকাতে যাওয়ার আগে অনেক বড় একটা পুঁজি করে নিয়ে তবেই সে আমেরিকাতে যেতে চায়। এই জন্য অ্যান্টনি বলে দুবাই থেকে কয়েকদিন পরে 3টা ফরেনার গাড়ি আসবে। গাড়িগুলো কিনে নিতে 10 লাখ টাকা লাগবে। যদি আমরা 10 লাখ টাকায় গাড়িগুলো কিনে নিতে পারি তাহলে ইন্ডিয়াতে এসব গাড়ির অনেক চাহিদা আছে। তাহলে এই গাড়িগুলো আমরা অনেক বেশি দামে ইন্ডিয়াতে সেল করে দিতে পারবো, আর আমরা অনেক বেশি টাকা লাভও করতে পারবো। কিন্তু 10 লাখ টাকা ব্যাংকের ভোল্ট থেকে সরানো এতটাও সহজ কথা নয়। তাই ভাস্কর এতে খুব একটা গুরুত্ব দেয় না। অনুষ্ঠান শেষ করে রুমে এসে দেখে সুমাতি আজকে অনেক খুশি, কিন্তু কার্তিক খুশিতে কাঁদতে কাঁদতে বলে আমার বন্ধুরা সব সময় আমাকে খোঁটা দিত, আমি তাদের জন্মদিনে যে ফ্রিতে কেক খাই, কিন্তু আমার জন্মদিনের কেক তাদেরকে কখনোই খাওয়াই না। আমি যখন নানি বাড়িতে ঘুরতে যাই তখন আমার মামাতো ভাই আমাকে বলতো, কিরে তুই একই টি শার্ট সব সময় পরে আসিস, তোর বাবা কি কখনো তোকে টি শার্ট কিনে দেয় না? কিন্তু আমাকে আজকে কোট প্যান্ট পরা দেখে আমার মামাতো ভাইয়ের মুখই বন্ধ হয়ে গেছে। এরপর সে প্রমিস করে বলে সে সব সময় তার বাবা আর মায়ের কথা শুনবে, কখনোই দুষ্টুমি করবে না। ভাস্কর তার ছেলের এমন কথা শুনে তার মত বদলে নেয়। এরপর সে আবারও অ্যান্টনিকে ফোন করে আর বলে শনিবার সকালের মধ্যে সে টাকা ম্যানেজ করে তাকে দিয়ে দিবে। পরের দিন সকালে ব্যাংকে যেয়ে অনেক বাধা বিপত্তি পেরিয়ে কোনো রকমের টাকা ম্যানেজ করে সে অ্যান্টনিকে দেয়, কিন্তু গাড়িগুলো কেনার পরে আরো বড় একটা সমস্যার সম্মুখীন হয় তারা। গাড়িগুলো যার কাছে সেল করার কথা ছিল তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। এখানে গাড়ি কেনার মতো আর কোনো ডিলার নেই। এখন 3জন পড়েছে মহা বিপদে। এদিকে রবিবার ব্যাংক বন্ধ। সোমবারের মধ্যে ব্যাংকের ভুলবে 10 লাখ টাকা জমা করতে হবে, আর যদি সেটা না করতে পারে তাহলে ধরা পড়ে যাবে। তাই ভাস্কর অ্যান্টনিকে বলে অন্য কোনো প্রদেশে গাড়ি কেনার মতো আর কোনো ডিলার আছে কিনা সেটার খোঁজ নিতে। সেজন্য অ্যান্টনি খোঁজ নিতে শুরু করে। কিছুক্ষণ পরে অ্যান্টনি এসে বলে গোয়াতে একটা ডিলার পাওয়া গেছে। তাই তারা গোয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু এই ইম্পোর্টেড গাড়ি নিয়ে তারা পুলিশ চেকপোস্ট পার করতে পারবে না। সেজন্য গাড়ির উপরে তারা জাল একটি সরকারি নাম্বার প্লেট বসায়। এরপর 3জন ভিক্ষুকের মধ্যে একজনকে মন্ত্রী এবং 2জনকে ভিআইপি পার্সন সাজায়, আর একটা কল গার্লকে মডেল সাজায়।
পথে দুইটা পুলিশ চেকপোস্ট পড়ে। তারা বলে গাড়িতে মন্ত্রী আছে এবং ভিআইপি পার্সন আছে। এটা বলেই তারা দুইটি চেকপোস্টই পার হয়ে গোয়াতে পৌঁছে যায়। অবশেষে তারা 10 লাখ টাকার গাড়ি 20 লাখ টাকাতে সেল করে দেয় এবং লাভের টাকা থেকে কিছু টাকা 3টা ভিক্ষুক এবং কলগালকে দেয়, আর বাকি টাকা তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। এরপর গোয়াতে ফিরে এসে অ্যান্টনিকে এয়ারপোর্টে ছাড়তে যায়। তারপর ভাস্কর বাসায় আসার পর কিছু কাপড় চোপড় তার ব্রিফকেসের মধ্যে তুলে নিয়ে ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। ভাস্কর ব্যাংকে যাবার পর দেখে ব্যাংকে পুলিশ এসেছে। ভাস্কর মনে মনে ভাবতে থাকে তার ভোল্ট থেকে টাকা নেওয়ার খবর হয়তো জানতে পেরে গেছে। ওই যে কথায় আছে না, চোরের মন পুলিশ পুলিশ। ভয়ে ভয়ে ভাস্কর ব্যাংকের ভিতরে ঢুকে। এরপরই সে জানতে পারে পুলিশ আসলে তার জন্য আসেনি। এআরএম এবং এজিএম স্যার ব্যাংক থেকে যে লোনগুলো দিত তার বিনিময়ে কিছু পার্সেন্টেজ তারা নিত। আর এই স্ক্যামের জন্যই তাদেরকে গ্রেপ্তার করতে পুলিশ ব্যাংকে এসেছে। এটা শুনে ভাস্কর যেন হাঁপ ছেড়ে বাঁচে। ভাস্কর সময় আর সুযোগ বুঝে ব্রিফকেসের টাকাগুলো ব্যাংকের ভোল্টে রেখে দিয়েছিল। এর ঠিক কিছুক্ষণ পরে ব্রিফকেসটি জিএম স্যারের নজরে পড়ে। ব্যাংকে যেহেতু বড় একটি স্ক্যাম হয়েছে, তাই ভাস্করের ব্রিফকেসটি দেখে জিএম স্যারের একটু সন্দেহ হয়। সেই জন্য জিএম স্যার ভোল্টের ম্যানেজারকে বলে গত দিনের কালেকশন কত টাকা ছিল সেটা যেন চেক করে জানায় এবং ভাস্করকে বলে ব্রিফকেসটি খুলে দেখাতে। ম্যানেজার টাকা গোনার পর বলে অ্যামাউন্ট ঠিক আছে, আর ভাস্করও ব্রিফকেসটি খুলে দেখায়। ব্রিফকেসের মধ্যে কাপড় চোপড় ছাড়া আর কিছুই ছিল না। জিএম স্যার এবার নিশ্চিন্ত হয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু ভাস্কর এতে অনেক ভয় পেয়ে যায়। ভাস্কর সিদ্ধান্ত নেয় এটা শেয়ার করবে না, আর তার সিদ্ধান্ত সাম্বাকেও জানায়। কিন্তু সাম্বা গরিব হয়ে থাকতে চায় না, তাই সে ব্যাংকের পিয়নের চাকরি ছেড়ে দিয়ে নিজের একটা বিজনেস শুরু করে। আর ভাস্করও এতদিনে মোট 6 লাখ টাকা জমা করেছে। সে আলাদা আলাদা কৌটোতে পরিবারের সবার নামে সে টাকাগুলো রেখে দেয়। কিন্তু এরই মধ্যে তার ছোট ভাই লন্ডনের একটা ভার্সিটিতে অ্যাডমিশন হয়, তাই তারা অ্যাম্বাসিতে যায় কথাবার্তা বলার জন্য। কিন্তু অ্যাম্বাসি থেকে বলে মোট 6 লাখ টাকা লাগবে। ভাইয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে ভাস্কর তার সব জমানো টাকাগুলো তার ভাইকে দিয়ে দেয়। ফলে ভাস্কর যেখান থেকে শুরু করেছিল তার অবস্থা আবারও ঠিক সেই পর্যায়ে চলে যায়। কিন্তু ব্যাংকে স্ক্যাম হওয়ার জন্য ভাস্করের কপাল খুলে যায়। যেহেতু ব্যাংকে স্ক্যাম হওয়ার জন্য দুটো পোস্ট ফাঁকা হয়ে গেছে, তাই জিএম এর রেফারেন্সে ম্যানেজার স্যার ভাস্করকে প্রমোশন দেয় এবং এআরএম পদে তাকে মনোনীত করে। যেহেতু ভাস্করের ডিউটি রিপোর্ট অনেক ভালো ছিল, তাই এই পদে তাকে মনোনীত করা হয়। ভাস্করের প্রমোশন হওয়ায় তার বেতন 6,000 থেকে 1 লাফে 19,500 হয়ে যায়। তার সাথে বিভিন্ন রকম বোনাস তো আছেই। ম্যানেজার স্যার ভাস্করকে জিজ্ঞেস করে তার আর কোনো কিছুর প্রয়োজন আছে কিনা। তখন ভাস্কর ব্যাংকের সে মারুতি 800 মডেলের গাড়িটি চায়। ম্যানেজার খুশি হয়ে তাকে গাড়িটি দিয়ে দেয়। ফাইনালি এতদিন পর ভাস্করের স্বপ্ন পূরণ হলো। ভাস্কর ব্যাংকে এআরএম হিসেবে কাজ শুরু করার আগে ব্যাংকের ম্যানেজার তাকে একজন ক্লায়েন্টের ব্যাপারে সাবধান করে দেয়। তার নাম হচ্ছে হার্ষা মেহরা। হার্ষা মেহরা মূলত ব্যাংকের ব্রোকার হিসাবে কাজ করে। আমাদের সাধারণ মানুষের যেমন লোনের প্রয়োজন হয়, তেমনি ব্যাংকেরও লোনের প্রয়োজন হয়। কিন্তু এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে সরাসরি লোন দেওয়া যায় না, এটা আইনত অপরাধ। তাই এক ব্যাংকের কর্তৃপক্ষ একটা ব্রোকারের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে, আর সেই ব্রোকারটি অপর ব্যাংকে আবার টাকা ট্রান্সফার করে। আর সেই ব্রোকার হচ্ছে হার্ষা মেহরা। সে কাটারি ব্যাংক এবং মারাঠি ব্যাংকের মধ্যে ব্রোকার হিসাবে কাজ করে। আর ঠিক একইভাবে যখন ব্যাংকের লোন পরিশোধ করার সময় হয়, তখন ব্রোকারের মাধ্যমে ব্যাংক লোন পরিশোধ করে। হার্ষার হয়ে ব্যাংকের সাথে টাকা পয়সার লেনদেন এবং কাগজপত্রের দেখাশোনা সুরজ নামের একটি লোক করত। সুরজ ভাস্করের কাছে লোনের চেয়ে কিছু করাতে এসেছে। সুরজ চলে যেতেই ভাস্কর হার্ষা মেহরার ব্যাংকের কাগজপত্র চেক করছিল। তখন ভাস্কর একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করে। যেই টাকা তারা কাটারি ব্যাংকে লোন হিসাবে দেয়, সেই টাকা হার্ষার অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। আর এই দুই অ্যাকাউন্টের মধ্যেই টাকার আদান প্রদান হতে থাকে। কিন্তু কাটারি ব্যাংকের নাম এখানে উল্লেখ নেই। অর্থাৎ মারাঠি ব্যাংক থেকে তারা লোন নিচ্ছে ঠিকই, কিন্তু সেই টাকা কাটারি ব্যাংকে যাচ্ছেই না। এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য ভাস্কর কাটারি ব্যাংকে যায়। সেখানকার ম্যানেজারের সাথে কথা বলে ম্যানেজার তাকে কোনো সাহায্যই করে না, কারণ হার্ষা মেহরা তাকে আগে থেকে কিনে রেখেছে। ভাস্কর এবার ভাবতে থাকে হার্ষা মেহরা যদি টাকা নিয়ে সেই টাকা কাটারি ব্যাংকে না দেয়, তাহলে সেই টাকা সে কি করে। তাই ভাস্কর খোঁজখবর নিতে শুরু করে। আর খোঁজখবর নিয়ে সে এটা জানতে পারে হার্ষা মেহরা শেয়ার মার্কেটে সেই টাকাগুলো ইনভেস্ট করে। প্রথমে সে তার লোকজনকে দিয়ে কোনো একটা বড় কোম্পানির সবগুলো শেয়ার কিনে নেয়। এরপর যখন মার্কেটে সেই কোম্পানির শেয়ারগুলোর দাম বেড়ে যায়, তখন সে সবগুলো শেয়ার একবারে বিক্রি করে দেয়। এতে করে সে বড় অঙ্কের টাকা একবারে হাতিয়ে নেয়। ভাস্কর প্রথমে সিদ্ধান্ত নেয় সে ম্যানেজারকে এই কথাটা জানিয়ে দিবে।
কিন্তু পরবর্তীতে সে ভাবে ম্যানেজারকে যদি সে বলে দেয় তাহলে তার লাভ কি। তাই সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে সুরজের সাথে পার্সোনালি দেখা করতে যায় এবং সুরজকে বলে শেয়ার মার্কেট থেকে যে টাকা লাভ হবে তার 1% কমিশন আমাকে দিতে হবে। আর যেদিন শেয়ারগুলো কিনে নেওয়া হবে এবং বিক্রি করা হবে তার একদিন আগে আমাকে সব ইনফরমেশন দিতে হবে। সুরজ ভাবতে থাকে ব্যাংক থেকে লোন তো নিতেই হবে। তাই সুরজ আর কোনো উপায় না পেয়ে ভাস্করের শর্ত মেনে নেয়। এরপর থেকে ভাস্করের ভাগ্য আবারও খুলে যায়। এরপর থেকে ভাস্কর লোন হিসাবে সুরজকে টাকা দিত আর এক চান্সে সে লাভের 25 লাখ টাকা পেয়ে যায়। এখন এই 25 লাখ টাকা সাধারণ একজন ব্যাংকের চাকরিজীবীর কাছে থাকলে সবাই তো সন্দেহ করবে। তাই সেই কালো টাকাকে সাদা করার জন্য আনোয়ার নামে একটা ছেলের কাছে যায়। আনোয়ার বলে এই টাকাগুলো লটারির পেছনে ইনভেস্ট করতে। তাই তারা একটা লটারির কোম্পানিতে যায়। কোম্পানিকে কিছু টাকা কমিশন দিলে কোম্পানি ভাস্করকে লটারির প্রথম পুরস্কার পাইয়ে দেয়। পরের দিন সকালে ভাস্কর তার লটারির নাম্বারটা পত্রিকার সাথে মিলিয়ে পরিবারের সবার সামনে এমন একটা অভিনয় করে যেন সে এই টাকাটা লটারির মাধ্যমেই পেয়েছে। এভাবে সে তার পরিবার আর বাইরের লোকজনদেরকে বোঝায় এই 25 লাখ টাকা সে লটারির মাধ্যমে পেয়েছে। এরপর ভাস্কর একটা ট্রেডিং অ্যাকাউন্ট খুলে এবং এই টাকাটা সে শেয়ার মার্কেটে লাগিয়ে দেয়। সুরজের কাছ থেকে ইনফরমেশন নিয়ে এই অ্যাকাউন্টের মাধ্যমে সে ট্রেডিং করত। আর এভাবে মাত্র 2 সপ্তাহের মধ্যে এই টাকাকে সে 70 লাখ টাকা বানিয়ে ফেলে। ইনভেস্টিগেশন অফিসার ভাস্করের অ্যাকাউন্টের সব ডিটেলস চেক করছিল। তখন সে যা দেখে সেটা দেখে তার চোখ কপালে উঠে যায়। ভাস্করের অ্যাকাউন্টে মোট 100 কোটি টাকা রয়েছে। লক্ষণ এটাও খেয়াল করে ভাস্কর 2 সপ্তাহের মধ্যে 70 লাখ টাকা ইনকাম করেছিল, কিন্তু একদিনের মধ্যে আবার 69 লাখ টাকা খরচও করেছিল। তাই লক্ষণ ভাস্করকে বলে একদিনের মধ্যে কিভাবে সে এতগুলো টাকা খরচ করলো। তখন ভাস্কর বলে ব্যাংকের টাকাগুলো রাখার কিছুদিন পরে তার বোনের বিয়ে ঠিক হয় আর বোনের বিয়ের শপিং করতে তারা একটা শপিং মলে যায়। কিন্তু সেখানকার দোকানদাররা তাদেরকে তেমন একটা গুরুত্ব দিচ্ছিল না, তাদেরকে ছোট চোখে দেখছিল। তাই ভাস্কর সেখান থেকে আবারও ফিরে আসে আর ব্যাংক থেকে সেই সমস্ত টাকা উঠায় এবং ওই দোকানে শপিং করতে যাওয়ার আগে সবার প্রথমে দামি একটা গাড়ি কিনে, এরপর জামা জুতো ঘড়ি কিনে, তারপর ভিআইপি গেটআপে সেই দোকানে যায়। কিছুক্ষণ আগে যারা ভাস্কর আর তার ফ্যামিলিকে গুরুত্বই দিচ্ছিল না, এবার তারাই ভাস্করকে স্যার স্যার বলে সম্বোধন করছে। এটাই হচ্ছে টাকার পাওয়ার। এই পৃথিবীতে যার কাছে টাকা থাকবে মানুষ তাকেই সম্মান করবে, যার কাছে টাকা থাকবে না সে হাজার শিক্ষিত লোক হলেও তাকে কেউ সম্মান করবে না। এভাবে ভাস্কর তার সমস্ত লিগাল টাকাগুলো তার বোনের বিয়েতে খরচ করে ফেলেছিল। এরপর আবারও সুরজ ভাস্করের কমিশনের টাকাগুলো ভাস্করকে দিতে আসে। এবার এই কালো টাকাগুলোকে আবারও সাদা টাকা করার জন্য সে আবারও আনোয়ারের সাথে দেখা করতে যায়। আনোয়ার বলে এত অল্প সময়ের মধ্যে যদি 2 বার লটারিতে পুরস্কার পান তাহলে সবাই সন্দেহ করবে, ইনকাম ট্যাক্সও ঝামেলা করতে পারে। তাই সে ভাস্করকে অন্য একটা আইডিয়া দেয়। সে বলে এটার জন্য একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রয়োজন হবে। আমরা হুন্ডিতে এই টাকাগুলো দেশের বাহিরে পাঠিয়ে দিব এবং দেশের বাইরে থেকে সেই প্রাইভেট কোম্পানিতে অর্ডার প্লেস করব। এভাবেই দেশের বাইরে থেকে অর্ডার প্লেস করার মাধ্যমে এই টাকাগুলোকে বৈধ টাকা করা যাবে। তখন ভাস্করের মাথায় সুমাতির কথা আসে, কারণ সুমাতি অনেকদিন আগে থেকে নিজের একটা হোম ফুড বিজনেস করতে চাইছিল আর এই সুযোগটা এবার ভাস্কর কাজে লাগায়। সুমাতিকে একটা হোম ফুড বিজনেসের দোকান খুলে দেয় এবং এই হোম ফুড বিজনেসের থ্রুতে সে দেশের বাইরে থেকে অর্ডার প্লেস করে কোটি কোটি টাকা ইনকাম করতে থাকে। কিন্তু ভাস্করের কাছে যখন অনেক টাকা পয়সা হয় তখন তার ব্যবহার অনেক রুট হয়ে যায়। সে সবার সাথে খারাপ ব্যবহার করতে থাকে এবং সবাইকে টাকার গরম দেখাতে থাকে আর প্রচুর ড্রিঙ্কস করা শুরু করে। সুমাতির সাথেও তার ঝামেলা হয়। আসলে মানুষের যখন টাকা হয় মানুষ এভাবে পরিবর্তনশীল হয়ে যায়। তো যাই হোক, এরপরে কাটারি ব্যাংকের ম্যানেজার ভাস্করের সাথে দেখা করতে আসে। ভাস্কর এ পর্যন্ত কাটারি ব্যাংক মারাঠি ব্যাংকের কাছ থেকে টোটাল কত টাকা লোন নিয়েছে সেটার স্টেটমেন্ট কাটারি ব্যাংকের ম্যানেজারকে দেখায়। ভাস্কর বলে এই পর্যন্ত কাটারি ব্যাংক মারাঠি ব্যাংকের কাছ থেকে 1 কোটি টাকা লোন নিয়েছে। কাটারি ব্যাংকের ম্যানেজার এটা দেখে বলে আমি তো এই চেকে কখনো সাইনই করিনি, এই সাইনটা নকল করা হয়েছে। 1 কোটি টাকার ধমক সে সামলাতে না পেরে সাথে সাথে সেখানে হার্ট অ্যাটাক করে মারা যায়। কাটারি ব্যাংকের ম্যানেজার মারা যাওয়ার জন্য ভাস্করের উপর অনেকটাই প্রভাব পড়ে। এরপরে ভাস্করের শালা তার কাছ থেকে 50 লাখ টাকা ধার চায়, কারণ সে ব্যবসায় বড় ধরনের লস করেছে। সুমাতির মা আর তার ভাবি সুমাতিকে রিকোয়েস্ট করতে থাকে যেন সে ভাস্করকে বলে তার ভাইকে ধার পাইয়ে দেয়, কিন্তু সুমাতি বলে এটা ভাস্করের টাকা, ভাস্কর দিবে কি দিবে না এটা সম্পূর্ণই তার ব্যাপার। তখন সুমাতির মায়ের সাথে এই বিষয়টা নিয়ে একটু কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুমাতির মা তাকে খুঁটা দিয়ে বলে এই হোম ফুড বিজনেস
বিজনেসের আইডিয়াটা আমি তোকে দিয়েছিলাম, আর সেজন্যই তোরা আজকে ইনকাম করে খেতে পারছিস। এটা শুনে সুমাতি ভীষণ রেগে যায় এবং সেখান থেকে চলে যেয়ে প্রথমে তার দোকানটা ভেঙে ফেলে। এরপর সে তার ব্যবসাটাই বন্ধ করে দেয়। আর এই বিষয়টা নিয়ে ভাস্করের সাথে সুমাতির একটু ঝগড়াও হয়। ঝগড়া শুনে ভাস্করের বাবা ভাস্করকে রুমের মধ্যে ডাকে এবং দরজাটা লাগিয়ে দিতে বলে। বেডের উপরে অনেকগুলো পে বিলের কাগজ রাখা ছিল। এগুলো আসলে সুমাতির দোকানে যে অর্ডারগুলো এসেছিল তার পে বিলের ডকুমেন্ট। তখন ভাস্কর তার বাবাকে এটা সেটা বলে বোঝানোর চেষ্টা করে। তার বাবা বলে, আমি তোর বাবা, আমিও একসময় ব্যাংকে চাকরি করতাম, আমাকে বোকা বানানোর চেষ্টা করিস না। একসময় টাকা ইনকামটা পরিবারের জন্য চাহিদা ছিল, কিন্তু এখন এটা তোর কাছে নেশা হয়ে গেছে। অতিরিক্ত কোনো কিছুই মানুষের জীবনে কখনো ভালো কিছু বয়ে আনতে পারে না। ভাস্কর বাবার কথাগুলো শুনে বাহিরে বের হতে দেখে সুমাতি তাদের সব কথা শুনে নিয়েছে, আর সেজন্য সুমাতির সাথে ভাস্করের ঝামেলাটা আরো বেড়ে যায়। এরপরই ভাস্কর সিদ্ধান্ত নেয় সে এই কাজ আর করবে না। ভাস্কর যাদের সাথে খারাপ ব্যবহার করেছিল তাদের সবার কাছে যে ক্ষমা চায়। ভাস্কর তার শালার কাছে যে 50 লাখ টাকা দেয় এবং তাকে বলে এই টাকা আর ফেরত দিতে হবে না। আর ভাস্করের এই পরিবর্তনের কারণে আবারও সুমাতির সাথে সবকিছু ঠিক হয়ে যায়। এর কয়েকদিন পরে সুরজ আবারও হারসার হয়ে লোনের চেক ইস্যু করাতে আসে, কিন্তু ভাস্কর চেকে সই করে না এবং সুরজকে বলে সে আর এই কাজ করবে না। হারসা মেহেরার চেকে সই না করার জন্য ব্যাংকের ম্যানেজার এবং জিএম ভাস্করকে ডেকে পাঠায়। ভাস্করকে জিজ্ঞেস করলে সে বলে সে আর এই কাজ করবে না, তাই সে চাকরিটা ছেড়ে দিচ্ছে এবং চাকরি থেকে রিজাইন করে সে চলে যায়। ব্যাংকের সবাই যেহেতু ভাস্করকে পছন্দ করত, তাই ভাস্করকে এটা করতে নিষেধ করে, কিন্তু ভাস্কর কারো কথাই শুনে না। সে তার নিজের সিদ্ধান্ত অটল রাখে। চাকরি ছাড়ার ঠিক 2 দিন পরই লক্ষণ রাও ভাস্করকে তুলে নিয়ে গেছিল। লক্ষণ রাও ভাস্করকে বলে, তুমি খুব চালাকির সাথে তোমার কালো টাকাগুলো সাদা করেছো, তাই আমরা তো তোমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবো না, কিন্তু তোমার আর সুমতির ব্যাংকের ট্রানজাকশনের স্টেটমেন্ট যদি আমরা আইটি ডিপার্টমেন্টে পাঠাই, তাহলে আইটি ডিপার্টমেন্ট থেকে তোমার অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিবে। তখন তোমার অ্যাকাউন্টটা আনফ্রিজ করার জন্য এই অফিস থেকে ওই অফিসে দৌড়াদৌড়ি করতে হবে। তাই তোমাকে একটা অফার দিচ্ছি, তুমি গ্রোহাই কোম্পানির নামে 100 কোটির একটা চেক বানাও আর সেই টাকাটা হারসা মেহরার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও। হারসা মেহরা আবার সেই টাকাটা ব্যাংকে ট্রান্সফার করে দিবে। এতে করে ব্যাংকের টাকা ব্যাংকেই থাকবে আর তোমাকেও কোনো ঝামেলার মধ্যে পড়তে হবে না। লক্ষণের এই ডিলটা শোনার পর ভাস্কর বুঝতে পারে লক্ষণ এই স্ক্যামের সাথে জড়িত। ভাস্কর কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেখানে ব্যাংকের জিএম এবং ম্যানেজার চলে আসে। তারা জোরপূর্বক ভাস্করকে দিয়ে সেই চেকে সই করিয়ে নেয়। চেকে সই করিয়ে নিয়ে তারা তো মহা খুশি, কিন্তু এরপর যেটা ঘটতে চলেছিল সেটা তারা কখনো কল্পনাও করেনি। সুরজ যখন চেকটা নিয়ে ব্যাংকে যায় তখন সে জানতে পারে ভাস্কর 10 দিন আগে তার অ্যাকাউন্ট থেকে 100 কোটি টাকা উঠিয়ে নিয়েছে এবং তার সাথে সাথে অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে দিয়েছে। এটা শুনে তো সবার মাথায় হাত। তারা ভাবতে থাকে ভাস্কর এখন আছে কোথায়। ততক্ষণে ভাস্কর ফ্লাইটের মধ্যে ছিল আর কিছুক্ষণ পরে ফ্লাইটটি আমেরিকাতে ল্যান্ড করবে। ভাস্কর আগে থেকে খুব ভালোভাবে জানতো তার সাথে খারাপ কিছু একটা হতে চলেছে, তাই কিছুদিন আগেই সবকিছু তার বাবার সাথে শেয়ার করে। তখন তার বাবা তাকে সাজেশন দেয় দেশ ছাড়তে। এজন্য ভাস্কর আমেরিকার ভিসা তৈরি করার জন্য একটা ব্রোকারের কাছে যায়। ব্রোকারটি জানায় 1 কোটি টাকা খরচ করলে আমেরিকার গ্রিন কার্ড পাওয়া যাবে এবং 5 বছর পর সিটিজেনশিপ পাওয়া যাবে। আর যেহেতু অ্যান্টোনিও আমেরিকাতে ছিল, অ্যান্টনির সাহায্য নিয়ে ভাস্কর খুবই অল্প সময়ের মধ্যে আমেরিকার ভিসা তৈরি করে ফেলে এবং আমেরিকাতে একটা হোটেলও কিনে। এরপর ভাস্কর পরিবারের সবাইকে নিয়ে আমেরিকায় চলে যায়। তবে সে আমেরিকা যাওয়ার আগে আরবিআই ডিপার্টমেন্টে ব্যাংকের ম্যানেজার এবং জিএম এর স্ক্যামের ব্যাপারে সবকিছু বলে দেয়। তাই আরবিআই টিম ইনকোয়ারি করতে ব্যাংকে চলে আসে। ইনকোয়ারি করার সময় সেখানে হারসা মেহরার নামও উঠে আসে, আর এই কেসে ইনভেস্টিগেশন অফিসার লক্ষণ রাও ফেঁসে যায়। সবাইকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ওদিকে ভাস্কর আমেরিকাতে তার হোটেলের বিজনেস চালায় আর পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।